আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তিনি বলেছেন যে ওই চরমপন্থী গোষ্ঠীর উত্থানের ফলেই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে তারই ধারাবাহিকতায় এমন ঘটনা ঘটতে পেরেছে। এবং শেখ হাসিনা গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছেন সেটা হচ্ছে এক ধরনের হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, হস্টাইলিটি ম্যানুফ্যাকচার করা হচ্ছে। হিংসা, বিদ্বেষ, ক্ষোভ এক রকমের মনে হচ্ছে যে একটা কারখানায় তৈরি হচ্ছে, মানে প্রস্তুত করা হচ্ছে। বাংলাদেশে তরুণ নেতা ওসমান হাদি গুলিবিদ্ধ হবার পরপরই উপদেষ্টাদের কেউ কেউ থেকে শুরু করে প্রধান উপদেষ্টা পর্যন্ত আওয়ামী লীগের দিকে অভিযোগের তীর নিবদ্ধ করলেও আওয়ামী লীগের তরফে এখন পর্যন্ত জানা যাচ্ছিল না যে ওসমান হাদির এই আততায়ীর গুলিতে নিহত হওয়া, যা কিনা সারা বাংলাদেশ জুড়ে এমন আলোড়নের সৃষ্টি করলো, প্রতিবাদ বিক্ষোভের সৃষ্টি করলো, লাখো লোকের সমাবেশ ঘটালো, তার জানা যায়। এবং এরপর রাতভর যে ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটলো দুই পত্রিকা অফিস এবং কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের ওপর, সেগুলো নিয়ে সারা পৃথিবীর সংবাদ মাধ্যমে খবর হলেও আওয়ামী লীগ যাদের দিকে আগ্রহ আছে, সন্দেহের চোখ আছে, তারা কি ভাবছে এই ঘটনা নিয়ে তা এখন পর্যন্ত জানা যাচ্ছিল না। তবে ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা সরাসরি বলেছেন যে এই যে দুঃখজনক মৃত্যুর ঘটনা, সেটা ইউনূস সরকারের আমলে কি ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, মানে ললেসনেসের একটা উপযুক্ত প্রমাণ, মানে আইন কিভাবে ভেঙে পড়েছে, আইন বলে যে কিছু নেই তারই শুধুমাত্র একটি প্রমাণ নয়। এই দুঃখজনক হত্যাকাণ্ড, ট্র্যাজিক কিলিং ঘটতে পেরেছে সেই সেম অ্যাক্টরদের দ্বারা, সেই একই ব্যক্তিদের দ্বারা যারা ভয়াবহ বিশৃঙ্খলা ঘটিয়েছিল 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময়, এবং যাদের ভয়াবহ সহিংসতা বিশৃঙ্খলার মুখে 2024-এর আগস্টে শেখ হাসিনা বলছেন তাকে এবং তার পরিবারকে নিরাপত্তার কথা মাথায় রেখে চলে আসতে হয়েছিল ভারতে এবং তার দলকে ক্ষমতা ছেড়ে দিতে হয়েছিল। ফার্স্ট পোস্টকে দেওয়া এই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, দ্য ট্র্যাজিক কিলিং রিফ্লেক্টস দ্য ললেসনেস দ্যাট আপরুটেড মাই গভর্নমেন্ট। যেই বিশৃঙ্খলা আমার সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল এবং যা কিনা ইউনূসের সময়ে আরো বহুগুণে বৃদ্ধি পেয়েছে, এই দুঃখজনক মৃত্যু তারই এক রকমের প্রতিফলন। শেখ হাসিনা বলেছেন যে ভায়োলেন্স হ্যাজ বিকাম দ্য নর্ম, মানে এক রকমের সহিংসতা বাংলাদেশের এক রকমের নর্ম, নিয়ম নীতিতে পরিণত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। যে সরকার হয় অস্বীকার করে এই সহিংসতার বিষয়টি, না হলে সে অক্ষম, পাওয়ারলেস, তার কোনো ক্ষমতা নাই এ ধরনের সহিংসতা বন্ধ করার। শেখ হাসিনা বলছেন এই ধরনের ঘটনা পুরো বাংলাদেশকে ভেতর থেকে ডিস্ট্যাবিলাইজ, অস্থিতিশীল করে তুলছে। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে আমাদের প্রতিবেশী দেশগুলোর সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করছে, যারা এক রকমের উদ্বেগ নিয়ে, উৎকণ্ঠা নিয়ে বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছেন। শেখ হাসিনা সেই সাক্ষাৎকারে বলে যে কথা আমি সব সময় বলে এসেছি, যে যারা এই ঘটনা ঘটিয়েছে, মানে হাদির হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই দুঃখজনক হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই একই অ্যাক্টররা তার সরকারকেও নামিয়েছে। এবং ফার্স্ট পোস্টের সঙ্গে এই যে নভেম্বর মাসেই দেওয়া একটা পূর্ণাঙ্গ সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন যে তার সরকার পদচ্যুত হয়, ক্ষমতাচ্যুত হয় চরমপন্থী গোষ্ঠীগুলোর আন্দোলন এবং সহিংসতার মুখে। এবং শেখ হাসিনা তখন বলেছেন যে একদিকে তিনি যেমন ওই সাক্ষাৎকারে তাকে প্রশ্নের মানে করা হয়েছিল যে তিনি কি রিজাইন করেছিলেন, পদত্যাগ করেছিলেন, তখন তিনি বলেছিলেন যে তিনি কোনো পদত্যাগপত্র সই করেন নাই, লেখেন নাই কিংবা জমা দেন নাই। কিন্তু দেশ ছেড়ে আসাটা এক রকমের তার জন্য একটা হয় এক্সট্রিমিস্ট ফোর্স, চরমপন্থী গোষ্ঠীগুলোর ডিমান্ডের মুখে, যে দাবি সে দাবির মুখে তাকে আত্মসমর্পণ করতে হতো, অথবা যে কোনো ধরনের তাৎক্ষণিক ক্ষতি সামাল দিতে এবং আরো জনগণকে আরো রক্তপাত থেকে বাঁচাতে তার দেশ ছাড়তে হতো। সেই অবস্থায় তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বলেছিলেন যে
পুরো ঘটনা প্রবাহকে শুধুমাত্র কিন্তু ফার্স্ট পোস্টের সঙ্গে সাক্ষাৎকারে নয়, নভেম্বরে যখন শেখ হাসিনা একের পর এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে থাকলেন, প্রতিবারই তিনি এই কথাটা উল্লেখ করেছেন যে তিনি মনে করেন না যে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনটি শুধুই একটা গণ অভ্যুত্থান বা ছাত্র জনতার অভ্যুত্থান হিসেবে দেখলে সেটা ঠিক হবে। ওই অভ্যুত্থানের মধ্যে অনেক পক্ষ উদ্দেশ্য নিয়ে সুনির্দিষ্টভাবে সহিংসতা সৃষ্টির উদ্দেশ্য নিয়ে জড়ো হয়েছিল অনেক রাজনৈতিক পক্ষ, এবং তারা যে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি করেছিল সেই ব্যাপক বিশৃঙ্খলা ঠেকাতে, সাধারণ মানুষের জানমাল রক্ষায়, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যে ধরনের ব্যবস্থা নিচ্ছিল তাৎক্ষণিকভাবে সেগুলোতে কিছু ভুল হয়ে থাকতে পারে। কিন্তু শেখ হাসিনা বারবার মনে করাচ্ছিলেন যে মনে রাখতে হবে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময় কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উদ্দেশ্যমূলকভাবে ভেঙে পড়ানো হয়েছিল, মানে একেবারে ভেঙে দেওয়া হয়েছিল। তিনি বলছিলেন যে ছাত্ররা তো একটা যুক্তিসঙ্গত দাবি যুক্তি নিয়ে তাদের আন্দোলন শুরু করেছিল, কিন্তু 2024-এর জুলাই আগস্টের আন্দোলনটা যে আর সেই ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে আটকে থাকেনি, বরং ব্যাপক রকমের রক্তপাত, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর ওপর হামলা, সহিংসতা, হত্যা এসবের মধ্যে চলে গিয়েছিল। সেই বিষয়টি মাথায় রেখে কারা ও ধরনের ঘটনা ঘটিয়েছিল সেটা বিবেচনা করে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনকে বিবেচনা করতে হবে। ফার্স্ট পোস্টের সঙ্গে এর আগের বার দেওয়া সাক্ষাৎকারে ফার্স্ট পোস্ট সরাসরি তাকে তখন প্রশ্ন করেছিল যে উড ইউ কল অগাস্ট 2024 আ কু অর আ পপুলার আপরাইজিং? ইউ মিসরেড, মানে আপনি বুঝতে ভুল করেছিলেন, এমন একটা গণ অভ্যুত্থান ছিল কিনা। তখন শেখ হাসিনা উত্তর দিয়েছিলেন যে একেবারে প্রকৃতপক্ষে অর্থনৈতিক এবং সামাজিক যেসব ক্ষোভ ছিল তার মধ্য থেকেই ওই ছাত্র আন্দোলনটি শুরু হয়েছিল, কিন্তু সেটা হাইজ্যাক্ট হয়ে যায় এক্সট্রিমিস্ট ফ্যাকশনস দ্বারা, চরমপন্থী গোষ্ঠীগুলোর দ্বারা, যারা কিনা বাংলাদেশের সকল ডেমোক্রেটিক ফাউন্ডেশন, বাংলাদেশের গণতন্ত্রের সকল ভিত্তি, সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে একেবারে ছত্রভঙ্গ করে দিতে চায়, ভেঙে চুরে ছারখার করে দিতে চায়। শেখ হাসিনা ডিসম্যান্টেল শব্দটা ব্যবহার করেছিলেন, ডিসম্যান্টেল করে দিতে চায়। সেরকম একটা চরমপন্থী গোষ্ঠীগুলো এসে তখন ছাত্রদের ওই আন্দোলনকে দখলে নিয়ে নেয়। শেখ হাসিনা বলেন দ্য এক্সপ্লোশন অফ ভায়োলেন্স, যে ধরনের ভয়াবহ সহিংসতার স্ফুরণ ঘটেছিল 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময়, যেভাবে এর পরপরই ইউনূস সরকার ক্ষমতায় এসে বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটা জনপ্রিয় রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করলো, এবং যেভাবে একটা গোষ্ঠীকে খুশি করতে ইউনূস সরকার তার ক্ষমতা কুক্ষিগত করতে ওই একটা বিশেষ গোষ্ঠীকে খুশি রাখতে সরকার পরিচালনা করে যাচ্ছে, তাতে বুঝতে অসুবিধা হয় না যে এই পুরো ঘটনাটা একটা পূর্ব পরিকল্পিত অভ্যুত্থানের মতো ছিল, যে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে বা যে অভ্যুত্থানটি বাস্তবায়ন করেছে চরমপন্থী গোষ্ঠীগুলো। কাজেই শেখ হাসিনা বারবারই সংবাদ মাধ্যমগুলোকে বলেছিলেন যে ইফ ইট ওয়ার জেনুইনলি আ পপুলার মুভমেন্ট, তাহলে কি কারণে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন দিতে ওই আন্দোলনের পরে যে সরকার গঠিত হয়েছে মানে ইউনূস সরকার আপত্তি করবে। শেখ হাসিনা সে সূত্র ধরে এই ফার্স্ট পোস্টকে ওসমান হাদির ওপর আততায়ীদের গুলিতে ওসমান হাদি নিহত হওয়ার যে ঘটনা, সেই ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সেই একই কথা বলেছেন। তিনি বলেছেন যে ওই চরমপন্থী গোষ্ঠীর উত্থানের ফলেই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, তারই ধারাবাহিকতায় এমন ঘটনা ঘটতে পেরেছে। এবং শেখ হাসিনা গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছেন সেটা হচ্ছে এক ধরনের হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, হস্টাইলিটি ম্যানুফ্যাকচার করা হচ্ছে। হিংসা, বিদ্বেষ, ক্ষোভ একরকমের মনে হচ্ছে যে একটা কারখানায় তৈরি হচ্ছে, মানে প্রস্তুত করা হচ্ছে। এক্সট্রিমিস্টরা, চরমপন্থীরা যে ধরনের হিংসা, বিদ্বেষ, ক্ষোভ ম্যানুফ্যাকচার করছে, তৈরি করছে, যারা কিনা ইউনূস সরকারের সময়
সময় অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে, তারা সেই ক্ষোভ, বিদ্বেষ, ঘৃণার ওপরে ভর করেই এই যে হাদির ঘটনার পরপর যে প্রতিক্রিয়া দেখিয়েছে, হাদির মৃত্যুর পরপর তারা যে ভারতীয় এম্বাসির দিকে মার্চ নিয়ে ছুটে গেছে, কিংবা মিডিয়া অফিস, সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা চালিয়েছে, কিংবা তারা যে দীপুচন্দ্র দাসের মতো, মানে ওই ঘটনার যেদিন ঘটছে, মানে চারদিকে বাংলাদেশ বিক্ষুব্ধ ওসমান হাদির মৃত্যুর ঘটনায়, সে সময়েই যে একজন গার্মেন্টস শ্রমিক, যিনি একজন সংখ্যালঘু সদস্য, তাকে হত্যা করা হলো, যেটা মানে পুড়িয়ে পিটিয়ে হত্যা করা হলো, যে ঘটনাটা ভারতীয় সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে নজরে এসেছে, আলোচিত হচ্ছে, হিন্দু সংখ্যালঘুদের ওপর ইউনূস সরকারের আমলে নির্যাতনের একটা নমুনা হিসেবে শেখ হাসিনা বলছেন যে এই প্রত্যেকটা ঘটনা আসলে ঘটতে পেরেছে কারণ একটা হিংসা, বিদ্বেষ, ক্ষোভ বাংলাদেশে এই চরমপন্থী গোষ্ঠীগুলো দানা বেঁধে উঠতে সাহায্য করছে, তারা এগুলো উস্কে দিচ্ছে। এবং শেখ হাসিনা বলছেন যে সেই হিংসা, বিদ্বেষ, ক্ষোভই তাকে এবং তার পরিবারকে দেশ ছেড়ে জীবন রক্ষার্থে ভারতে চলে আসতে বাধ্য করেছে। শেখ হাসিনা তার সাক্ষাৎকারগুলোতে যে কথাগুলো বলে আসছিলেন 2024-এর জুলাই আগস্টের ঘটনা ব্যাখ্যায়, ওসমান হাদির মৃত্যুর পর যা ঘটেছে, কিংবা ওসমান হাদি কেন নিহত হলেন সে প্রশ্নের উত্তরে যখন তিনি প্রথম কোনো সংবাদ মাধ্যমের সাথে তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন, তিনি আবারও আঙুল তুলেছেন সেই গোষ্ঠীটির দিকেই যারা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করেছে এবং যারা সারা বাংলাদেশে এক ধরনের হিংসা, বিদ্বেষ, ক্ষোভের রাজত্ব কায়েম করতে চাইছে। শেখ হাসিনা তার এই সাক্ষাৎকারটিতে, সম্ভবত এটি একটি পূর্ণাঙ্গ সাক্ষাৎকার নয়, ফার্স্ট পোস্টের প্রতিবেদনে সাক্ষাৎকারটির কথা যেভাবে উদ্ধৃত হয়েছে, কিংবা ফার্স্ট পোস্টের ওয়েবসাইটে কিংবা ফেসবুক পেজে যেভাবে শেখ হাসিনার উদ্ধৃতিগুলো ব্যবহৃত হয়েছে, তাতে ধারণা করা যায় যে শেখ হাসিনার সঙ্গে ইমেইল যোগাযোগে ফার্স্ট পোস্ট তার কাছে আসলে বাংলাদেশের এই আলোড়ন তোলা হত্যাকাণ্ড এবং তারপর যে ভয়াবহ প্রতিক্রিয়া, সেসব বিষয়ে শেখ হাসিনার মুখ থেকে তার প্রতিক্রিয়া, তার মন্তব্য শুনতে চেয়েছিলেন। শেখ হাসিনা বলছেন, ইন্ডিয়া সিজ দ্য ক্যাওস, মানে ইন্ডিয়া এই ভয়াবহ বিশৃঙ্খল পরিস্থিতি ভারত দেখে, ভারত সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনার দিকে দেখে এবং ভারত লক্ষ্য করে যে ভারত বাংলাদেশ মিলে, উনি ব্যবহার করছেন এভরিথিং উই বিল্ড টুগেদার, যে যা যা গড়ে তোলা হয়েছিল তার সবকিছু কিভাবে ভেঙে পড়ছে। মানে ভারত বাংলাদেশ সম্পর্কটা তো তলানিতে গিয়ে ঠেকেছে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে। আরেক দফা ভারতের প্রতি, মানে ভারত বাংলাদেশ সম্পর্কের যে অবনতি, সেটা আরেক দফা অত্যন্ত দ্রুততার দিকে, একরকম মনে হচ্ছে সম্পর্ক শেষ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা বলছেন যে যখন কোনো একটা দেশ একটা সাধারণ আইন শৃঙ্খলা পরিস্থিতিও বজায় রাখতে পারে না, মানে বেসিক অর্ডারটুকু মেনটেইন করতে পারে না, তখন সে দেশের আসলে আর আন্তর্জাতিক সভায়, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কোনো বিশ্বাসযোগ্যতা বা ক্রেডিবিলিটি থাকে না। শেখ হাসিনা বলছেন ইউনূস সরকারের আমলে সেটাই বাংলাদেশের বাস্তবতা হয়ে উঠেছে। আজ সকালটা ডক্টর ইউনূসের মোটেই ভালো গেল না। সকালবেলা ঘুম থেকে উঠে যদি মার্কিন চিপায় পড়তে হয় তাহলে কার ভালো লাগে বলুন? একেই শরীর অসুস্থ, তারপর সকাল সকাল 7টার সময় যদি এখন মার্কিনদের ফোন আসে, এসে যদি আগা পাঁচতলা ঝাড় দেয় তাহলে কার ভালো লাগে? এখন সার্জিও গোর ফোন করেছিলেন ডক্টর ইউনূসকে। এখন সেখানে যারা যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছেন খলিলুর রহমান, লামিয়া মুর্শেদ এবং সামরিক সচিব একজন। টেলিফোনে কথা হয়েছে, ওর উপস্থিত ওনারা ছিলেন। তো সার্জিও গোর জানতে চান যে পরিস্থিতি কি, আপনার দেশের পরিস্থিতি কি, নির্বাচন কবে হবে, আপনি যেভাবে রাজ্য চালাচ্ছেন, রাষ্ট্র চালাচ্ছেন, আইএসআই, আইসিস এদের উত্থান, এই উত্থান এবং এদের উস্কানি আপনারা দিচ্ছেন, মানে উত্থান তো হচ্ছে, তার মধ্যে উস্কানি এবং মদত দিচ্ছেন। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে।
এ ব্যাপারে আপনার বক্তব্য কি? তখন ইউনূস বলেন যে এটা সত্য নয়, পরাজিত শক্তিরা অর্থ দিচ্ছে, ভারতে বাংলাদেশের পরাজিত শক্তিরা অর্থ দিচ্ছে, তার জন্যই এগুলো ঘটছে। এছাড়া ভারতীয় মিডিয়া এবং ভারতীয় কিছু সমাজ মাধ্যম ভ্রান্ত খবর ছড়িয়ে আমাদের বিপদ আরো ডেকে আনছে। তখন সার্জিও গোর বলেন, তাই যদি হয়, মিডিয়াই শুধু শুধু যদি করে, তাহলে আপনার দেশের মিডিয়া কি করছে? আপনার কথা সত্য ধরে নিলাম, ভারতে বাংলাদেশের দূতাবাসের সামনে বিক্ষোভ হলো, আপনার মিডিয়া ফাটিয়ে দিল। অথচ চট্টগ্রামে যখন আপনাদের ওখানে হিংসা হলো, আপনারা হিংসা করলেন, তার এক লাইনও আপনাদের মিডিয়ায় বেরোলো না কেন? তাহলে এইটার আপনি উত্তর দিন। ইউনূস চুপ। তখন সার্জিও গোর বলেন, দেখুন, ভারতের সঙ্গে মানে সব ধরনের সম্পর্ক ভালো করা এবং উত্তেজনা কমিয়ে আনার জন্য আমরা বারবার আপনাকে বলেছি, কিন্তু আপনি কমিয়ে আনেননি। এ ব্যাপারে আপনার আগ্রহ খুবই কম দেখা যাচ্ছে। সকল ক্ষেত্রে আপনার আগ্রহ হচ্ছে প্রশ্রয়, উগ্রবাদকে প্রশ্রয় দেওয়া, যা মানে ইন্দো প্যাসিফিক নীতির পক্ষে পরিপন্থী। আমাদের ইন্দো প্যাসিফিক যৌথ প্রক্রিয়া, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক যৌথ প্রক্রিয়া আপনার এই কাজকর্মের জন্য ব্যাহত হচ্ছে, এতে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ব্যাপারে আপনার মতামত কি? তখন ইউনূস কোনো কথা বলেননি, চুপ করে থাকেন। ইউনূসের কোনো কথা নেই। সরকারি মদতে সমস্ত রকম ঘটনাগুলো ঘটিয়ে চলছেন আপনি এবং আপনার সরকার। এ ব্যাপারে আপনার মতামত কি? ইউনূস বলেন যে আমি তো সরকার চালাই না, অন্য সব স্টেক হোল্ডাররা আছে, তারা করলে আমার কি করণীয় আছে? তাহলে আপনি আছেন কি করতে? তাহলে প্রধান উপদেষ্টা হয়ে আপনি ওখানে বসে আছেন কি করতে, কিছুই যদি না জানেন? তারপরে আবার প্রশ্ন করেন, এমন চাপ মানে চেপেছে সকাল থেকে 7টা থেকে 7টা 26 পর্যন্ত পুরো চেপেছে, যে 17-18 তারিখে, আপনার কথাই যদি সত্যি বলে ধরে নিয়ে আপনি সব কোনো কিছু জানেন না, 17-18 ডিসেম্বর চীনা সামরিক প্রতিনিধি দল গোপনে ঢাকা সফর করে চলে যায়। এটাও ভারত ভালো চোখে দেখছে না, এবং ইন্দো প্যাসিফিক আমাদের যে যৌথ প্রক্রিয়া রয়েছে নীতির বা নীতিমালার, সেখানে কিন্তু ধাক্কা খাচ্ছে। এই ব্যাপারে আপনার মতামত কি? তখন ইউনূস বলেন, এটা পূর্ব নির্ধারিত ছিল, সেরকম কিছু কথা হয়নি। এসছে, চা কফি খাওয়া হয়েছে, চা কফি খেয়ে ওনারা চলে গেছেন। বললেন, চীন থেকে এলেন, এসে চা কফি খেয়ে চলে গেলেন, বেশ ভালো, ঠিক আছে। তো যেটা করছেন সেটা ঠিক নয়। বিরোধী মত শূন্য করে দিয়েছেন, মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছেন, সংখ্যালঘু নির্যাতন চরমে উঠেছে, সর্বত্র কঠিনভাবে সংখ্যালঘুদের ওপরে নির্যাতন এবং নিষ্পেষণ এগুলো যেগুলো হচ্ছে, সেটা দিল্লি দেখতে চায় না। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বলছে এই সংখ্যালঘু নির্যাতন, বিরোধী পক্ষ শূন্য, মতামত প্রকাশের অধিকার কেড়ে নেওয়া এবং সংখ্যালঘু নির্যাতন কোনোটাই ভারত মেনে নিচ্ছে না, মানে দিল্লি মেনে নিচ্ছে না। এ ব্যাপারে আপনার মতামত কি? ইউনূস আবার চুপ। তারপরে বলেন যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, আওয়ামী লীগের নাম না করে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে, যাদের কাজ করতে দেওয়া হচ্ছে না সেটা দুর্ভাগ্যজনক। যেভাবে গণমাধ্যমকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভাঙচুর করে দেওয়া হচ্ছে, সেটা অত্যন্ত নিন্দনীয় কাজ আপনার সরকার করছে এবং আপনার পৃষ্ঠপোষকতায় করছে। তখন তার মতামত চাইলে তিনি বলেন যে আমি মতামত দেওয়ার কেউ নই, আমি
এটা মানি, এটা দুর্ভাগ্যজনক। আমি এটা দায়িত্ব নিচ্ছি যে এই জিনিস আর ঘটবে না। তখন আবার ইউনূস আবার বলেন যে এই যে 26-27 একটা যৌথ মহড়া ছিল, আমাদের মার্কিন সেনাবাহিনীর সঙ্গে একটা যৌথ মহড়া ছিল, তো সেইটা এখন কি হবে। তখন বলছে ইন্দো প্যাসিফিকের ওপরে এত চাপ আপনারা দিয়েছেন সেই নীতির ওপরেতে, তারপর সামনে বড়দিন, এইগুলো সামলাতে গেলে আমাদের সময় লাগবে, ফলে আমরা এখনই এইটা নিশ্চিত করতে আপনাকে পারছি না। এই যে মক্কর মাত্র আদিবাসী জনজাতি খাইছি, মানুষ দেখলে কি কইবে? না প্রবলেম এটা দেখুন, এই আসলে এই যে মক্কর। বাংলাদেশের রাজনীতিতে লাশের সংযোজন নতুন কিছু নয়। সব সময় আন্দোলনকে সফল করতে একটি লাশ ফেলে দেওয়া গেলে সে আন্দোলন সফল হতে সময় লাগে না। সে নিরাপদ সড়ক আন্দোলন হোক কিংবা কোটা সংস্কার আন্দোলন। আপনাদের মনে থাকার কথা যে বিশ্বখ্যাত ফটোগ্রাফার এবং ফিলিস্তিন অ্যাক্টিভিস্ট শহীদুল আলমের সেই ভিডিওর কথা, নিরাপদ সড়ক আন্দোলনের সময় তিনি আওয়ামী লীগ অফিসে লাশ এবং ধর্ষণের মিথ্যে সাক্ষাৎকার বিদেশি গণমাধ্যমে দিয়েছিলেন। কেন দিয়েছিলেন বলুন তো? দিয়েছিলেন সেই সময়েই 2024 সালের আগস্টের ঘটনা যাতে ঘটানো যায় সে কারণে। 2024 সালের আগস্টের ঘটনা ঘটাতে লাশের গুজব ছড়িয়ে আন্দোলনকে আরো সহিংস করে তোলা হয়েছিল। একই কাজ তিনি নিরাপদ সড়ক আন্দোলনের সময় করতে চেয়েছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছিলেন এবং গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু 2024-এর আন্দোলনে আবু সাঈদ এবং মুগ্ধকে লাশ হিসেবে যুক্ত করেও আন্দোলনকারীরা থামেনি। লাশের সংখ্যা তারা হাজারেরও উপরে নিয়ে গিয়েছিল। যদিও দোষ গেছে আওয়ামী লীগের ঘাড়ে, কিন্তু লাশ পড়া তো থামেনি। বিগত 17 মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের কত সংখ্যক লাশ দেশের নদী নালা খাল বিলে ভেসেছে কেউ কি হিসেব রেখেছেন? জানেন না। কিন্তু আপনারা জানেন একজন হাদির লাশের মূল্য রাষ্ট্রকে কিভাবে দিতে হচ্ছে। 17 মাসের ব্যর্থতা ঢাকতে একজন হাদির লাশের দরকার ছিল। আসুন আজকে দেশের ভেতর চলা লাশের রাজনীতির সুলুক সন্ধান করা যাক একটু। বাংলাদেশে ক্ষমতা বদলায় ভোটে নয়, যুক্তিতে নয়। ক্ষমতা বদলায় দেশের লাশের রাজনীতির ভেতর দিয়ে। কার লাশকে জাতীয় ট্র্যাজেডি বানানো হবে, কার লাশকে অপরাধের পরিণতি বলে চাপা দেওয়া হবে, কার লাশ ক্ষমতায় যেতে কিংবা ক্ষমতায় থাকতে ব্যবহার হবে, আর কে বা কাদের লাশের কোনো রাজনৈতিক গুরুত্ব থাকবে না, সেই হিসেবটা আমাদের বোঝা দরকার। এই লাশের গুরুত্বের বাছাইটা এতটাই নিষ্ঠুর যে আপনি খুব সাধারণ চিন্তা দিয়েও একটা প্রশ্ন তুলতে পারবেন যে আবু সাঈদ বা হাদির লাশ যদি রাষ্ট্র, মিডিয়া, দল, অ্যাক্টিভিস্ট, আন্তর্জাতিক খেলোয়াড় সবাইকে একসঙ্গে নাড়াতে পারে, তাহলে একই সময়ে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীর মৃত্যু কেন কোনো রাজনৈতিক টার্নিং পয়েন্ট তৈরি করছে না? তাদের লাশ কি কম দামি, নাকি তাদের লাশকে মূল্যহীন বানিয়ে দেওয়াটাই ক্ষমতায় টিকে থাকার শর্ত? ইউনূস সে কাজটাই খুব সফলভাবে করছেন। কি প্রশ্নটা অযৌক্তিক মনে হচ্ছে? মোটেও অযৌক্তিক নয়, বরং বাস্তবতা হচ্ছে এটাই ইনফরমেশন ওয়ারের স্ট্র্যাটেজি। এখানে লাশের মূল্য কোনো নৈতিক মানদণ্ডে নির্ধারিত হয় না, নির্ধারিত হয় ইউটিলিটি বা কারা কিভাবে লাশের ব্যবহার করছেন তার উপর। কার মৃত্যু দিয়ে নতুন ন্যারেটিভ বানানো যায়, কার মৃত্যু দিয়ে শত্রুপক্ষকে ঘায়েল করা যায়, কার মৃত্যু দিয়ে রাষ্ট্রকে আরো ক্ষমতাবান করা যায়, কার মৃত্যু দিয়ে আন্তর্জাতিক সমর্থন টানা যায়, সেই লাশই আসলে মূল্যবান। বাকি পরাজিত পক্ষের লাশ যেন ভাঙতি পয়সা, পকেটে আছে কিন্তু বিনিময় করা যাচ্ছে না, যায় না, খালে বিলে নদীতে পড়ে থাকে, কারা হেফাজতে ঝুলে থাকে। এসব লাশের কোনো মা বাপ নেই।
আপনি ভেবে দেখুন তো, সারা দেশে যেভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে, কারা হেফাজতে যেমন হত্যাকাণ্ড ঘটছে, যেভাবে আওয়ামী লীগ সমর্থকদের হত্যাযোগ্য করে তোলা হচ্ছে, তাতে এসব যেন এতটাই বৈধ এবং মামুলি ব্যাপার যে এতে কারোরই কিছু এসে যায় না। না হলে বিগত 17 মাসে আওয়ামী লীগের রাজনীতি অন্ততপক্ষে শখানেক হাদির সমমানের নেতাকে হত্যা করা হয়েছে। কেউ কি এ নিয়ে টু শব্দটি করেছেন? করেননি। কোনো বিদেশি শক্তি পক্ষ কি কোনো বিবৃতি দিয়েছে? দেয়নি। ধানমন্ডি 32 থেকে শুরু করে কত সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান পোড়ানো হয়েছে, কোনো আওয়াজ শুনেছেন কোথাও? শুধু প্রথম আলো ডেইলি স্টার পোড়ানোয় গেল রব উঠছে চারদিকে। গত 1 বছরের সহিংসতা, গণপিটুনি, রাজনৈতিক প্রতিহিংসা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুন, মব সন্ত্রাস, এসবের সংখ্যা হিসেবের বাইরে নয়। বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্থার হিসেব এসেছে, সরকার বদলের পরপরই সহিংসতায় শত শত মানুষ, পরে কয়েক মাসে মব এবং রাজনৈতিক সহিংসতায় আরো শত শত আহত, কয়েক হাজার। এই ধারায় মৃতের সংখ্যা সহজেই হাজার পেরিয়ে গেছে অনেক আগেই। একই সময়ে সাধারণ খুনের ঘটনা কত ভয়ঙ্কর ভাবে ঘটেছে আপনারা সবাই জানেন। নদীতে ভেসে আসা অজ্ঞাত লাশের খবর আপনি নিয়মিত পাচ্ছেন। অর্থাৎ মৃত্যু এখানে ব্যতিক্রম নয়, মৃত্যু এখানে রুটিন হয়ে গেছে। তাহলে হাদি কেন ব্যতিক্রম হলো? হাদিকে খুন করা হলো কোনো একটি রাজনৈতিক অভিসন্ধির কারণে, সেটা কেন ব্যতিক্রম হলো? কেন এক ব্যক্তির মৃত্যু দিয়ে গোটা দেশকে কয়েক ঘন্টার মধ্যে আগুনে জ্বালিয়ে ছারখার করে দেওয়া সম্ভব হলো? কেন রাষ্ট্রীয় শোক, রাষ্ট্রীয় ভাষণ, রাষ্ট্রীয় নিরাপত্তা প্রোটোকল, আন্তর্জাতিক কূটনৈতিক চাপ সব একসঙ্গে সক্রিয় হয়ে গেল এই হাদির মৃত্যুকে কেন্দ্র করে? কারণ হাদির মৃত্যু ক্যাশেবল ছিল। হাদির জীবন এবং রাজনীতি এমন জায়গায় দাঁড়িয়েছিল যেখানে তাকে ব্যবহার করে বহু পক্ষ একসঙ্গে লাভ তুলতে পারে। তিনি ছিলেন এমন এক চরিত্র যাকে নিয়ে উগ্র ভারত বিরোধিতা, আওয়ামী লীগ বিরোধিতা, তথাকথিত সার্বভৌমত্ব রক্ষা, জুলাইয়ের চেতনা, এই ধরনের উচ্চ ভলিউম স্লোগান সহজে বাজারে ছাড়া গেছে। তিনি ছিলেন এমন এক মুখ যাকে সহজে শহীদ বানানো গেছে, আবার একই সঙ্গে তার মৃত্যু দিয়ে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণও বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন হাদির মৃত্যুর পরে এখন এনসিপির সকল নেতারা গানম্যান পেয়েছে। আরো গ্রেপ্তার কিভাবে করা যায়, আরো পুলিশি স্টেট কিভাবে বানানো যায়, আরো অস্থিতিশীলতা কিভাবে সৃষ্টি করা যায়, তার অজুহাত তৈরি করে দিয়েছে হাদির এই মৃত্যু। হাদির সঙ্গে আমরা তুলনা করতে পারি 2024 সালের জুলাই সন্ত্রাসের আরেক নিহত আবু সাইদের লাশের সঙ্গে। যে কোনো আন্দোলনের একটা পর্যায়ে এসে জনসমর্থন এবং গতি কমে যায়, তখন লাশ আন্দোলনের ইঞ্জিন হয়ে ওঠে, গতি হয়ে ওঠে। কোটা সংস্কারের আন্দোলনের দাবি যখন প্রায় মেনে নেওয়ার পথে, তখন আবু সাইদের মৃত্যু আন্দোলনকে নতুন গতি দিয়েছিল। তার মৃত্যু কিভাবে ঘটেছিল তা নিয়ে প্রশ্ন আছে, ফুটেজ আছে, ব্যাখ্যার ফাঁক ফোকর আছে, কিন্তু সেই অনিশ্চয়তাই কাল্ট তৈরিতে কাজে লাগে। কারণ ইনফরমেশন ওয়ারে বিচারিক সত্য নয়, দরকার পড়ে প্রতীক। মানুষ বিচার নিয়ে চিন্তা করে না, মানুষকে আপনি কিভাবে সেই মৃত্যুটাকে ব্যবহার করছেন সেটা নির্ভর করছে রাজনীতির বা আন্দোলনের গতি প্রকৃতি নির্ধারণে। প্রতীকের জন্য চাই নাটকীয় মৃত্যু, আবেগ, একটি মুখ, একটি গল্প। আবু সাইদ সেই গল্পে পরিণত হয়েছিল। একই কৌশলকে হাদির মৃত্যুর পরও আরো বড় স্কেলে প্রয়োগ করা হলো। কিন্তু তাহলে আওয়ামী লীগের হাজার নেতাকর্মীর মৃত্যু কেন কাল্ট হচ্ছে না বলুন তো? কেন তাদের মৃত্যুকে কেন্দ্র করে জাতীয় শোক আসছে না? কেন রাষ্ট্র থেমে যাচ্ছে না? কেন মিডিয়া বুদ্ধিজীবীরা একসঙ্গে দাঁড়িয়ে কাঁদছেন না? কেন আকাশ নেমে আসছে না? কেন এক রাতের মধ্যে দেশ জ্বলে উঠছে না? কারণ এই লাশগুলো ক্ষমতার জন্য বিপজ্জনক সত্য বহন করছে, আর সেটা হলো লাশের একচক্ষু নীতি আর সরকারের অস্বীকারের সংস্কৃতি। আওয়ামী লীগের নেতাকর্মীদের লাশগুলো যদি আলোচনায় আনা হয়, তাহলে প্রথমে প্রশ্ন উঠবে, শান্তির পায়রা ইউনূসের আইনের শাসনটা তাহলে কোথায়? রাষ্ট্র কেন নাগরিককে রক্ষা করতে পারছে না? আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামায়াত করুক, সবাই তো রাষ্ট্রের নাগরিক, তাই না? তাহলে কেন শুধু আওয়ামী লীগ করার দায়ে তাদেরকে হত্যা করাটা জায়েজ হয়ে যাবে? কেন পুলিশ, কারা কর্তৃপক্ষ, র্যাব, গোয়েন্দা সংস্থা সকলেই আওয়ামী লীগকে শত্রু জ্ঞান করে হত্যা করে যাবে? জুলাই সন্ত্রাসীরা না হয় তাদের রাজনীতির শত্রু হিসাবে আওয়ামী লীগ যারা করে তাদেরকে নিশ্চিহ্ন করতে চায়, কিন্তু রাষ্ট্র কি করতে পারে এটা? সরকার কি করতে পারে এটা? তাদের কাছে তো আওয়ামী লীগ বড় জোর অপরাধী হতে পারে, কিন্তু রাষ্ট্র শুধু অপরাধী ধরে নিয়ে গিয়ে তো হত্যা করতে পারে না, একটা বিচার প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়।
তাই না? পারে কি? বিচার বিচার রব তুলে বাংলাদেশকে অস্থির করে দেওয়া হয়েছে, কিন্তু কিসের কি বিচার? এমন কোনো দিন নেই যেদিন কোনো আওয়ামী লীগ নেতা কর্মীর লাশ তাদের পরিবারের কাছে যাচ্ছে না। তার মানে হলো আওয়ামী লীগের নেতাকর্মীর এই লাশগুলো নিয়ে কথা বললেই আপনার প্রশ্ন সরাসরি গিয়ে লাগবে সরকারের গায়ে, রাষ্ট্রের গায়ে। আপনার প্রশ্ন চ্যালেঞ্জ হয়ে ছুড়ে দেবে সরকারকে ক্ষমতায় থাকার বৈধতা নিয়ে। আর এ কারণেই সরকার চায় এই লাশগুলোকে আড়াল করতে, হিসেবের বাইরে রাখতে। আপনি দেখুন, জুলাই সন্ত্রাসের পরে জাতিসংঘকে দিয়ে রাতারাতি 1400 লাশের হিসেব আনা হলো এবং সেগুলো গেজেটভুক্ত করা হলো, কিন্তু বিগত 17 মাসের কোনো লাশ কি গেজেটভুক্ত হয়েছে? হয়নি। কি ভয়ঙ্কর কথা ভাবতে পারেন। তাই ওই হত্যাগুলোকে রাজনৈতিকভাবে হত্যাযোগ্য বানিয়ে ফেলা হয়েছিল। তারা ফ্যাসিস্টের দোসর, তারা অপরাধী, তারা প্রতিশোধের স্বাভাবিক টার্গেট হয়ে গিয়েছিল, রাষ্ট্র বানিয়েছিল। একবার আপনি কাউকে হত্যাযোগ্য বানাতে পারলে তার মৃত্যু আর রাষ্ট্রের ব্যর্থতা থাকে না, সেটা হয়ে যায় স্বাভাবিক পরিণতি। এভাবেই বিগত 17 মাসের লাশের সংখ্যাকে রাজনৈতিকভাবে পুরোপুরি মূল্যহীন করে দেওয়া হয়েছে। সেটা আওয়ামী লীগ হোক, সংখ্যালঘু হিন্দু হোক, কিংবা হোক একজন সাধারণ নাগরিকের লাশ। এই মূল্যহীনতার নির্দয় নির্মম উদাহরণ আমরা প্রতিদিন দেখতে পাই। আমার অত্যন্ত পরিচিত ছাত্রলীগ নেতা পুলিশের হেফাজতে নেওয়ার সময় কারাগারে ফটকে নাকি অজ্ঞান হয়ে পড়ে মারা গেছেন, কিন্তু কিভাবে মারা গেছেন সেটা তো আমরা জানি। তার নাম ওয়াসিকুর রহমান বাবু, বাড্ডায় ছাত্রলীগের নেতা ছিলেন। বলা হচ্ছে তিনি আগে গণপিটুনিতে গুরুতর আহত হয়েছিলেন, গণপিটুনি কারা দিয়েছিল, তিনি চিকিৎসা পাননি। রিমান্ডে নেওয়ার মুহূর্তে তিনি লুটিয়ে পড়লেন। রিমান্ডে নেওয়ার আগে থানার ভিতরে কি হয়েছিল? প্রশ্ন হলো, গুরুতর আহত একজনকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছিল কিনা, তাকে হেফাজতে নেওয়ার সময় বা নেওয়ার প্রক্রিয়ায় কোনো অবহেলা বা নির্যাতন ছিল কিনা, কারা কর্তৃপক্ষ বা পুলিশের দায়িত্ব পালনে ঘাটতি ছিল কিনা, এসব প্রশ্নগুলোকে রাষ্ট্রকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। তবে সেই প্রশ্ন কেউ করবে না, করার সাহস নেই। এই ওয়াসিকুর রহমান বাবুর মৃত্যু বিশেষ হয়ে উঠবে না, এর জন্য রাতারাতি জাতীয় শোক হবে না, রাষ্ট্রের শীর্ষ মুখ থেকে আবেগী ভাষণ আসবে না, সার্বভৌমত্বের প্রতীক বলা হবে না ওয়াসিকুর রহমান বাবুকে। কারণ এই মৃত্যু দেখিয়ে দিচ্ছে যে বাস্তবতা সেটা ভয়াবহ, সেটা ক্ষমতাসীন কাঠামোর জন্য খুব অস্বস্তিকর। না হলে হাদির রাজনৈতিক ক্যারিয়ার আর ওয়াসিকুর রহমান বাবুর রাজনৈতিক ক্যারিয়ার হিসেব করলে তারা একই সমমানের হবেন, বরং বাবুর ক্যারিয়ার অনেক বেশি পরিচিত ছিল। কিন্তু দেখুন, হাদির মৃত্যু ঘোষণার পর একই সন্ধ্যায় দেশ জুড়ে সমন্বিত হামলার ঢেউ উঠল। ভারতীয় মিশনের অফিস ও বাসভবন, বড় সংবাদ মাধ্যমের প্রধান কার্যালয়, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতীকী স্থাপনা, বিভিন্ন এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগ, সাংবাদিকদের মারধর, ধর্ম অবমাননার গুজবে একজনকে প্রকাশ্যে হত্যা, সব একসঙ্গে ঘটানো হলো। এই সমন্বয় দেখে বোঝা যায় এটা স্বতঃস্ফূর্ত শোকের বহিঃপ্রকাশ নয়, এটা সিঙ্গাপুরে হাদিকে পাঠিয়ে দিয়ে 1 সপ্তাহ ধরে এই লাশকে কেন্দ্র করে যে রাজনীতি করা হবে তার কৌশলী প্রস্তুতির অংশ আপনি বলতে পারেন। রাষ্ট্র যদি চাইতো এই আগুন সন্ত্রাস 1 ঘন্টা না 30 মিনিটের মধ্যে থামাতে পারত, কিন্তু রাষ্ট্র সেই রাতে শোকের ভাষণ দিয়েছিল আর মাঠে আগুন ছড়িয়ে দিয়েছিল। উপরে মুখোশ, নিচে বাস্তবতা, এটাই নিরাপত্তা রাষ্ট্র বা পুলিশি রাষ্ট্র নির্মাণের ক্লাসিক প্যাটার্ন। যত বড় বিশৃঙ্খলা তত বেশি কঠোর ব্যবস্থা গ্রহণের বৈধতা রাষ্ট্রের অর্জন করতে চেয়েছিল। রাষ্ট্র এখানে শোকের কারণ নয়, ক্ষমতা পুনর্গঠনের হাতিয়ার হিসাবে হাদির লাশকে ব্যবহার করেছে। এভাবেই লাশের রাজনীতি কাজ করে। লাশ দিয়ে ক্ষমতা নেওয়া যায়, লাশ দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখা যায়, লাশ দিয়ে শত্রুকে কোণঠাসা করা যায়, লাশ দিয়ে রাষ্ট্রকে আরো শক্তিশালী করা যায়, কিন্তু সব লাশ দিয়ে সেটা করা যায় না। যেসব লাশ ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে সেগুলোকে মূল্যহীন বানাতে হয়, যেসব লাশ ক্ষমতাকে সুবিধা দেয় সেগুলোকে অমূল্য বানাতে হয়। এই বৈষম্য নৈতিক নয়, এটা প্রযুক্তি, ইনফরমেশন ওয়ারের প্রযুক্তি। কাল্ট তৈরি করতে হয় ঠিক এভাবেই, একটি মুখ, একটি গল্প, একটি লাশ, তারপর রাষ্ট্রীয় এবং সামাজিক মেশিন দিয়ে সেটাকে মানিক মিয়া এভিনিউতে নিয়ে গিয়ে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি দিয়ে জুলাই সন্ত্রাসের প্রতি মানুষের সমর্থনকে
পুনর্ব্যক্ত করার প্রমাণ হিসেবে দেখাতে হয়। কিন্তু ভাই রে ভাই, আপনি যখন একদল মানুষের জীবনকে রাজনৈতিকভাবে মূল্যহীন বানান, তখন আসলে আপনি পুরো সমাজকে হত্যাযোগ্য করে তোলেন। আজ আওয়ামী লীগ নেতাকর্মীর লাশকে আপনি পিঁপড়ের মৃত্যু বানালেন, কাল অন্য কারো লাশ একইভাবে পিঁপড়ের মৃত্যু হয়ে যাবে, পায়ে দোলে পিষে মারা যায় যাকে। মব একবার বৈধতা পেলে সে আর দল দেখে না, যুক্তি বোঝে না, সে শুধু টার্গেট চায়। আজ যারা লাশ নিয়ে কাল্ট বানাচ্ছেন বা যাদের লাশ নিয়ে কাল্ট হচ্ছে, কাল তাকেই নতুন কোনো কাল্টের জন্য বলি হতে হবে। এই চক্র থামে না, কারণ লাশের চক্রের কোনো নীতি নেই। এই চক্রের শুধু লাভ আছে, তারা শুধু লাভ দেখে। আবু সাইদ বা হাদির লাশকে মূল্যবান করে আওয়ামী লীগের নেতাকর্মীদের লাশকে মূল্য